আমরা আমাদের ক্লাসে আজকে সেই আগের মতোই পূর্বে যে সকল প্রশ্ন পরীক্ষায় এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো আসলে প্রশ্ন নিয়ে আলোচনা করলেই হবে না, প্রশ্ন সম্পর্কে বোঝার চেষ্টা করতে হবে। তো তার আগে আমি সবাইকে যে কথাটি বলবো, সবারই ক্যামেরা গুলো একটু অন করো, তাহলে আমার মনে হয় ভালো হবে। যাই হোক, আচ্ছা, আমরা কিন্তু এখনো এই জিনিসগুলো, আচ্ছা, জিডি কি আমরা সবাই জানি যে জেনারেল ডায়েরি কাকে বলে, আমরা সবাই জানি। কিন্তু এটা যদি কখনো আসে জিডি কি, অনেকে হয়তো জানে না। আমি একটা কথা বলি নেই, আসলে কি, যারা এটিএসআই টিএসআই পরীক্ষা দেয় এরা নিজেরাই নিজেদেরকে নষ্ট করে ফেলেছে, নিজেরাই নিজেরাকে মনে করে যে আমরা একেবারে কিচ্ছু জানি না বলে আমরা এই 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 পরীক্ষাটায় অংশগ্রহণ করি। সত্যি কথা যেটা, তারা নিজেরা মনে করে যে অন্যগুলো আসলে আমরা পারবো না বলে এটা দিচ্ছে, তার মানে আমরা নিজেরা অপারগ। এই জন্য যদি কখনো এমনও আছে, আমি দেখছি যে তারা অনেকগুলো জানেই না, মানে সহজ বিষয়গুলো জানার চেষ্টা করেন। তো এই জিডি কি, জিডি কাকে বলে, বা জেনারেল ডায়েরি কাকে বলে? আরেকটা বিষয় হলো যে জিডি কোথায় রাখা হয়। ভালো কথা, জিডিতে কি কি বিষয় উল্লেখ করা হয়ে থাকে। একটা জিডি কাকে বলে, যদি কখনো প্রশ্ন আসে যে জিডি বা জেনারেল ডায়েরি বলতে কি বোঝে, তাহলে আমাদেরকে প্যারা কিন্তু তিনটা। একটা হলো জিডি বলতে কি বোঝেন, একটা হলো জিডি কোথায় থাকে, আর একটা হলো জিডিতে কি কি বিষয় লিপিবদ্ধ করা হয়ে থাকে। তিনটা প্যারা কিন্তু হবে। আমরা কি করি জানো, শিয়াল পণ্ডিতের মতো একটাতে সব মাইরে দিয়ে দিই। কি এরকম করি না আমরা? মিথুন, তোমার জি ক্যামেরা অন স্যার। করো। মিথুন, মিথুন ক্যামেরা অন করো। হুম। মিথুন আমাদের ক্লাসে নতুন আসছে, মিথুনকে আমরা সাধুবাদ জানাই। আমি গতকালকে ওই এএসআই সাব ইন্সপেক্টরের ক্লাসে বলছি, তোমরা ইউটিউবে ওরা হয়তো দেখতে পারবা। আমি কিন্তু ওখানে বলছি যে আগামীতে আমি আর তোমাদের ক্লাস করাবো না, আমি ওই এই টিএসআই এটিএসআই নিয়ে পড়ে থাকবো, কারণ এগুলো আমি দেখছি যে এদেরকে আমি কাউন্সিলিং করলে এরা ভালো রেজাল্ট করতে পারবে, কিন্তু তোমরা না। কারণ এত ফাও ধারা দেওয়ার অভ্যাস তাদের হয়ে গেছে, এই জন্য আমি এই কথাটা প্রায় বলি। তো এই জন্য আমাদের ক্লাসে যেমন আমি যদি বলি ক্যামেরা অন করো, ছেলে কিংবা মেয়ে, সবাই কিন্তু ক্যামেরা অন করে, কারো কিন্তু কোনো অজুহাত নাই। হ্যাঁ, নিতান্তই কারো না ডিউটি স্যার। থাকলে বলে যে স্যার আমি ডিউটিতে আছি বা আমি একটু এই পরিস্থিতিতে আছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওরা কি করতেছে, চিথায় বিছায় শুয়ে রয়েছে না কারোর সাথে শুয়ে রয়েছে না কি করতেছে বোঝা যায় না। পরে তো মনোযোগী হতে হবে। মিথুন, তুমি আগে বিদেশে ছিল না? তুমি কি মিশনে ছিল আগে, মিথুন? না স্যার, না, না। দেখ, আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, দেখে তিনটা বিষয়। প্রথম বলছে জিডি কি বা জেনারেল ডায়েরি কাকে বলে, জেনারেল ডায়েরি কোথায় থাকে, তৃতীয়ত জেনারেল ডায়েরিতে কি কি বিষয় লিপিবদ্ধ করা হয়। তো অনেক সময় দেখা যায় কি, যারা প্রশ্ন বোঝে না সব একখানে মারে দিয়ে দেয়। কি তাই করে না জাফর ইকবাল? স্যার, ধারা একটাই, কিন্তু আমরা সব জায়গায় মারবো না, তাহলে আমরা কি লিখবো? জেনারেল ডায়েরি কাকে বলে? আমরা যদি দেখি এই জেনারেল ডায়েরি কিন্তু মূল ধারাটা হলো পুলিশ আইনের 44 ধারা জেনারেল ডায়েরি। পুলিশ আইনের 44 ধারায় বলা আছে জেনারেল ডায়েরি কাকে বলে বা জেনারেল ডায়েরি কি, বা জেনারেল ডায়েরি বলতে কি বুঝেন। আর জেনারেল ডায়েরি কিভাবে লিপিবদ্ধ করতে হয় এই বিষয়টি বলা আছে পিআরবি 377। আর জেনারেল ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকবে সেটা 377 উল্লেখ করা আছে, পুলিশ আইনে 44 উল্লেখ করা আছে। তার মানে এখন সিআরপিসি 154 55 আসে কেন? ওই যে আমরা কথা বলি জেনারেল ডায়েরিতে যে থানা এলাকায় যে সকল আমলযোগ্য অপরাধের সংবাদ আসবে তার সারমর্মটাও জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। আমলের অযোগ্য অপরাধের সংবাদ যেগুলো আসবে তারও সারমর্ম এই জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। এই জন্য তোমার এই সিআরপিসির 154 এবং 55 ধারা আসে। কিন্তু কেউ যদি পরীক্ষার খাতায় এই জেনারেল ডায়েরি কাকে বলে, জেনারেল ডায়েরি কি, জেনারেল ডায়েরিতে কি কি বিষয়ে উল্লেখ থাকে, কেউ যদি সেই পিআরবি 377 এবং পুলিশ আইনের 44 দেয়, এটাই সঠিক উত্তর। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, এটাই বাস্তব স্যার। আচ্ছা, জি পাঁচ স্যার, বুঝতে।
বাস্তব না, তুমি বইটা পড়ে দেখো, আমার কথা তো দাম নাই, এটা বইয়ের কথা দাম হবে। আচ্ছা, তাহলে জেনারেল বইয়ের ডায়েরি কথা। কাকে বলে? আমরা কি লিখবো? জেনারেল ডায়েরি কাকে বলে আমরা লিখবো যে পুলিশ আইনে 44, পিআরবি 377, সিআরপিসির 154 এবং 55 ধারা অনুযায়ী জেনারেল ডায়েরি বলতে বোঝায় থানা অথবা ফাঁড়িতে পুলিশের দৈনন্দিন কার্যক্রম লিপিবদ্ধ করিবার নিমিত্তে সরকার কর্তৃক সরবরাহকৃত 200 পৃষ্ঠা যুক্ত যে রেজিস্টার বা বহি সরবরাহ করা হয়ে থাকে তাহাই জেনারেল ডায়েরি। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। কি লিখবো? জেনারেল ডায়েরি। তাহলে লিখলাম জেনারেল ডায়েরি। লিখবো থানা অথবা ফাঁড়িতে পুলিশের দৈনন্দিন কার্যক্রম লিপিবদ্ধ করিবার নিমিত্তে সরকার কর্তৃক সরবরাহকৃত 200 পৃষ্ঠা যুক্ত যে বহি বা রেজিস্টার সরবরাহ করা হয়ে থাকে তাই জেনারেল ডায়েরি। একটা অংশ চলে গেল। পরবর্তী অংশ হলো জেনারেল ডায়েরি কোথায় থাকে। আমরা লিখবো যে পুলিশ আইনের বিধান অনুযায়ী অনুযায়ী জেনারেল ডায়েরি থানায় এবং পুলিশ ফাঁড়িতে সংরক্ষিত থাকে। কোথায় থাকে? থানা এবং ফাঁড়িতে। ফাঁড়িটাও কিন্তু একটা অর্ধেক থানার মতোই, অর্থাৎ রিলেটেড। তাই বলে তোমার ম্যাগজিন গার্ড, ওই ট্রেজারি গার্ড, অমুক গার্ড, ওই ডায়েরি কিন্তু ওটা পিআরবি তে ওইভাবে উল্লেখ করা নেই, থানা অথবা ফাঁড়িতে কথাটা বলা। এরপরে হলো জেনারেল ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকে। তাহলে প্রথম লিখলাম জেনারেল ডায়েরি কি, এটা কোথায় থাকে, একটা প্যারা হলো। তৃতীয় প্যারা হলো জেনারেল কি কি বিষয় উল্লেখ করা থাকে। আমরা লিখবো যে পুলিশ আইনের 44 এবং পিআরবি 377 বিধি পর্যালোচনা করে দেখা যায় যে পুলিশের দৈনন্দিন কার্যক্রম ছাড়াও থানা বা ফাঁড়ি এলাকায় যে সকল অপরাধ সংগঠিত হয়েছে তার বিবরণ, অগ্নিসংযোগ, বন্যা, প্লাবন, চুরি, ডাকা মানে বা কলেরা, বসন্ত, মহামারী, কোনো পশু হারানোর বিজ্ঞপ্তি, পুলিশের আগমন প্রস্থান বা পদোন্নতি বা বা আহ, পদাবনতি, অর্থাৎ পুলিশের দৈনন্দিন কার্যক্রম এই জেনারেলটিতে লিপিবদ্ধ করা হয়ে থাকে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে আর একটা কথা বলিনি, যদি তোমাদের কখনো আসে অনলাইনে জিডি কি আদালতে প্রাসঙ্গিক, অনলাইনে জিডি কি আদালতে প্রাসঙ্গিক, অনলাইনে জিডি জি স্যার, প্রাসঙ্গিক। কত ধারা? 65 খ স্যার। এই সাক্ষ্য ছাগল, আইনের। সাক্ষ্য আইনে 35 ধারা। অনলাইনে জিডি, এফআইআর, কেস ডায়েরি সব 35 ধারা। যারা বোঝে না 65-র কথা, যারা বোঝে না, অনলাইনে জিডি, জেনারেল ডায়েরি হোক, জিডি হোক কিংবা এফআইআর হোক, এটি সাক্ষ্য আইনের 35 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এটা মনে রাখবা, অনেক সময় আসতে পারে যে জেনারেল ডায়েরি কি আদালতে প্রাসঙ্গিক বা অনলাইনে জিডি। যদি কখনো প্রশ্ন আসে অনলাইনে জিডি বলতে কি বোঝেন, তখন আমরা কি লিখবো? যে অনলাইনে জিডি বলতে কি বোঝায়? আমরা লিখবো যে পুলিশ আইনে 44, পিআরবি 377 বিধি অনুযায়ী অনলাইনে জিডি বলতে বোঝায় থানা অথবা ফাঁড়িতে পুলিশের দৈনন্দিন কার্যক্রম লিপিবদ্ধ করিবার নিমিত্তে যে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে সেটি অনলাইনে জিডি। ও যেমন চাইছে তেমন। অনলাইনে জিডির প্রাসঙ্গিকতা যদি কখনো আসে তাহলে সেটি সাক্ষ্য আইনের 35 ধারা। জেনে রাখো, 65-র খ নয়, 65-র খটা আলাদা বিষয়। যাই হোক, আসলাম আমরা। তাহলে আমরা কি বুঝলো? জেনারেল ডায়েরি কি, জেনারেল ডায়েরি কোথায় থাকে, জেনারেল ডায়েরিতে কি কি বিষয় লিপিবদ্ধ করা হয়ে থাকে। আবার যদি আসতে পারে জেনারেল ডায়েরি কখন খুলতে হয় কখন বন্ধ হয়, তাহলে আমরা লিখবো যে জেনারেল ডায়েরি প্রত্যহ সকাল 8 ঘটিকার সময় খুলতে হয়, পরের দিন 8 ঘটিকার সময় জেনারেল ডায়েরি বন্ধ হয়। অর্থাৎ এই জেনারেল ডায়েরি 24 ঘন্টার জন্য খোলা থাকে। আমার কথা কি বুঝতে পারছো কি বোঝো নাই? বুঝতে পারছি স্যার। বুঝছি স্যার। আচ্ছা, এখন আমরা প্রশ্ন আসি, ভালো করে বোঝো জিনিস দুটো। চোরাই মাল প্রাপ্তির পর পুলিশ অফিসারের করণীয় কি, কোন ধারা? চোরাই মাল প্রাপ্তির পর পুলিশ অফিসারের করণীয় কি, কোন ধারা? সিআরপিসি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাসেল, 570 স্যার। কোন ধারা জাফর ইকবাল? স্যার, ফৌজদারি কার্যবিধি মানে সিআরপি
স্পন্সর স্যার। অর্থাৎ সিআরপিসির 550, যদি কখনো ভালো করে বোঝো, যদি প্রশ্ন আসে যে চোরাই মাল প্রাপ্তির পর পুলিশ অফিসারের করণীয় কি, তাহলে বুঝতে হবে এটা সিআরপিসির 550 ধারার প্রশ্ন। আর যদি প্রশ্ন আসে বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন সম্পত্তি প্রাপ্তির পর পুলিশ অফিসারের করণীয় কি, তাহলে কোন ধারা? 25 স্যার। শুধুমাত্র পুলিশ আইনের 25, এখানে কোনো পিআরপি আসবে না, এটা আসবে না, কিচ্ছু আসবে না, ওরা বোঝে না। তাই এই দুষ্ট প্রকৃতির লোকগুলোকে আমি জীবনে বোঝাইতে পারি না, আগামীতেও পারবো না। অর্থাৎ চোরাই মাল প্রাপ্তির পর পুলিশ অফিসারের করণীয় কি, বেওয়ারিশ সম্পত্তি প্রাপ্তির পর পুলিশ অফিসারের করণীয় কি। তো চোরাই মাল প্রাপ্তির সম্পর্কে বলা হয়েছে সিআরপিসির 550, যে কোনো স্থানে চোরাই মাল প্রাপ্ত হলে পুলিশ অফিসারের দায়িত্ব হবে তাহা আইন অনুযায়ী হেফাজতে গ্রহণ করা। তার মানে জব্দ তালিকা বলে হেফাজতে গ্রহণ করা, এই কথাটাই বলতে চাচ্ছে, আইন অনুযায়ী হেফাজতে গ্রহণ করা এবং হেফাজতে নেওয়ার বিষয়টি সংক্রান্তে তার অফিসার ইনচার্জকে লিখিত আকারে অবহিত করা। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, বেওয়ারিশ দাবিদারবিহীন সম্পত্তি পেলে পুলিশ অফিসারের করণীয় কি? পুলিশ আইনের 25 ধারায় উল্লেখ করা আছে, বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন কোন সম্পত্তি কোন পুলিশ অফিসার প্রাপ্ত হলে পুলিশ অফিসারের দায়িত্ব হবে বিধি অনুযায়ী তার হেফাজতে নেওয়া এবং হেফাজতে নেওয়ার বিষয়টি সংক্রান্তে আদালতকে প্রতিবেদনের মাধ্যমে অবহিত করা। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। দেখো, এই প্রশ্ন আসছিল যে দাবিদারবিহীন মালিকবিহীন সম্পত্তি পেলে পুলিশ অফিসারের করণীয় কি। অনেকে 40 রকমের ধারা দিছে, সিআরপিসির 523, 24, 25 থেকে শুরু করে সেই পিআরবি 379, মানে যা মনে চাইছে সব ধারাগুলো দিছে। এরকম বহু আছে, হ্যাঁ, কিন্তু আসলে উত্তর যেটা, সেই উত্তরটা আমরা বুঝতে চাই না, আমরা বুঝি না, সেই জন্য আমাদের এই সমস্যাটা। তাহলে আমরা কি উত্তর সঠিক দিতে পারবো যদি কখনো প্রশ্ন আসে যে আপনি একজন টিএসআই, অমুক জায়গায় একটা বেওয়ারিশ সম্পত্তি পেলেন, আপনার করণীয় কি? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, চোরাই মাল প্রাপ্ত হলে পুলিশ অফিসারের করণীয় কি? পারবাই তো? আবার যদি প্রশ্ন জি আসে স্যার। আপনি একজন টিএসআই, অমুক জায়গায় চোরাই মাল প্রাপ্ত হলেন, আপনার করণীয় কি? আসলে যদি সিআরপিসির 550 ধারা উল্লেখ করে দাও, কিচ্ছু যায় আসে না, সঠিক উত্তর কোথায়? স্যার, হ্যাঁ, এখন আমার একটা প্রশ্ন স্যার, যদিও প্রাসঙ্গিক। এখন আপনি তো স্যার আইনটাকে একটা কি বিশ্লেষণ করতে করতে বিশেষজ্ঞ হয়েছেন, এখন যে বেটা খাতা কাটবে, এখন হেতে যদি আইন বিশেষজ্ঞ না হয়, তখন তো চেষ্টা লাগে যাবে স্যার। তারা তোমাদের চেয়ে আরো বেশি জানে, তারা তোমাদের চেয়ে আরো বেশি জানে, জেনে রাখবা। আমরা নিজেরাই আমাদের ধারণা আমরা নিজেদেরকে জাহির করার জন্য এই কথাটা বলি। কারণ যে সকল ব্যক্তিগণ খাতা কাটবেন, অবশ্যই তারা সিনিয়র কর্মকর্তা, বেশিরভাগ ক্ষেত্রে তারা আইনের স্টুডেন্ট, তারা কখনো ভুল সিদ্ধান্ত নেয় না, আমরাই ভুল লেখি। আমরা বাস্তব যেটা স্যার। দেখছি, যেরকম আমি যেটা দেখেছি, যেমন ঢাকায় থাকতে খাতা কাটবে, হঠাৎ করে সংবাদ আসলো আমার কাছে, তা অনেক ছাত্র যারা রিজার্ভ অফিসে, তারা আবার বড় মাস্টার, তারাও পড়ে, তারা বললো স্যার, স্যারে তো উল্টা পাল্টা বলবে, তার মানে তার মাতব্বরিটা খাটবে না। রিজার্ভ অফিসের লোকেরা উল্টা পাল্টা 4-5টা ধারা, 6টা ধারা দিল। তো আমার ডিসি সাহেব যিনি ছিলেন, বর্তমান কমিশনার স্যার যিনি, পুলিশ কমিশনার, উনি বললো জাহির সাহেব কি করতে হবে। আমি স্যার এই প্রশ্নের ধারা কিন্তু এগুলো এগুলো, এই উত্তরগুলো ধারা এটা। তখন বললো যে কেমনে হয়, আমি বই মিলাই দেখেন, বই মিলে দেখে ঠিক আছে। তখন একটা নাম উঠলো যে না, ওকেই জিজ্ঞাসা করো এটা কোনটা কোনটা ধারা হবে, ওর আসার দরকার নাই, ওর কাছ থেকে জেনে নাও। তো ঘটনাটা হলো, ওনারা শুধু এটা না, এছাড়া লয়ের স্টুডেন্ট বহুজন আছে, তারা সঠিক আইনটা জানে, এটা আমরাই একটা প্রকাশ করি। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, জানা স্যার, ছিল স্যার। না, আমি যদি ভুল লিখে থাকি, আমি যদি ভুল বলি, তোমরা দেখো মিলে কিনা। যদি প্রশ্ন আসে যে বেওয়ারিশ দাবিদার বিহীন বা মালিক বিহীন সম্পত্তি পেলে পুলিশ অফিসারের করণীয় কি, এটা সঠিক উত্তর আমি বলছি পুলিশ আইনের 25 ধারা। তুমি অন্য ধারা দিয়ে দেখাও তো। সিআরপিসির 523, 524, 525, 523 বলা আছে চোরাই বা সন্দিগ্ধ, আর আমি বলেছি বেওয়ারিশ। তো বেওয়ারিশ এবং চোরাই এবং সন্দিগ্ধ এক হলো কি? না স্যার, না স্যার, আচ্ছা, সম্পূর্ণ আলাদা। আচ্ছা, সিআরপিসির 550 ধারায় বলেছে চোরাই মাল প্রাপ্ত হলে করণীয় কি, সেখানে তো বেওয়ারিশের কথাটা বলা নাই। না তাহলে স্যার, কি চোরাই মাল 550? হ্যাঁ, হ্যাঁ,
চোরাই মাল সন্দিগ্ধ এটা বলা আছে স্যার 550। আচ্ছা, এরপরে পিআরবি 379। পিআরবি 379 কি? সম্পত্তি রেজিস্টার, অর্থাৎ থানার যেটাকে আমরা মালখানা রেজিস্টার বলে থাকি। অর্থাৎ পিআরবি 379 হলো সম্পত্তি রেজিস্টার কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। তো সম্পত্তি রেজিস্টার রক্ষণাবেক্ষণ করার জন্য একজন অফিসার নিয়োগ করা থাকে। তো তুমি রাস্তায় পাইছো, তুমি কি সম্পত্তি রেজিস্টারের রক্ষণাবেক্ষণ তোমার দায়িত্ব নাকি? আজ না পর্যন্ত স্যার। কোনো, আজ পর শোনো, আইনের বিষয়টা হলো যে একজন পুলিশ অফিসার তিনি যখন কোনো মালামাল আটক করবেন, আটক করার পর তিনি জব্দ তালিকা বলে জব্দ করে এনে তিনি মালখানা অফিসারকে বুঝিয়ে দিবেন, মালখানা অফিসার তার রেজিস্টারে এন্ট্রি করবেন। কখনোই জব্দকারী অফিসার সেখানে এন্ট্রি করবেন না। তাহলে পিএরবি 379 তো তোমার জন্য না, কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সিআরপিসি 523, 24, 25, 523 বলছে পুলিশ জানাবে চোরাই সন্দিগ্ধ। 524-এর বক্তব্যটা হলো আদালত কিভাবে এই চোরাই বা সন্দিগ্ধ সম্পত্তিটা নিষ্পত্তি করবে, আদালত কিভাবে নিষ্পত্তি করবে। 525-ও তাই বলছে। তো প্রশ্ন হচ্ছে পুলিশের করণীয় কি? তো তুমি কি আদালত নাকি? আমার প্রশ্নতে বলে নাই পুলিশের করণীয়, আদালতের করণীয় কি। আমার প্রশ্নতে বলছে পুলিশের করণীয় কি। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার, ক্লিয়ার। স্যার তাহলে এটা নিয়ে স্যার দিলে যে একই স্যার লগে স্যার অনেক আমার বিতর্ক হইছে স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ, ও বিরক্ত বলতেছে করি ওই স্যার। যে আস্তে পাঁচ স্টপ। মার্কে রাখলে ও দুই পাইম আমি রে বলে পাঁচ সব দিলে ওই আমার কাছে শোনো, ঠিক আছে ভাই আপনি ও- পাঁচই পান আমি দুই ওর পাই সাথে তর্ক এটাই করার স্যারের কিছু কাছে নাই, ওর সাথে তর্ক করার কিছু নাই, ও জানে না। ওরে বলবা যে তুমি যে জানো না এটা স্বীকার করতেছো না সেটা তোমার বিষয়, তুমি চ্যালেঞ্জের মোকাবেলা আসো, কয় লাখ টাকা চ্যালেঞ্জ করবা যদি সঠিক আমার উত্তরটা হয়। বেশি কিছু না, আমরা তো অত লাখ দিতে পারবো না, আমার কিছু যাওয়া আসার একটা প্রাইভেট কার ভাড়া করে দিলেও ভালো হলো, তোমার দেখেও আসলাম, একবেলা তোমার দেখায়ও আসলাম নাকি, জাফর ইকবাল। না তার তো ঠিক আছে, স্যার। স্যার যদি আছে স্যার এরকম প্রশ্ন আসে যে বেওয়ারিশ সম্পত্তি প্রাপ্তির পর নিষ্পত্তির ক্ষেত্রে পুলিশের করণীয় কি, এরকম কোন প্রশ্ন আসলে কি শুধু পুলিশের 25 ধারা না অন্য তারও শুধু স্যার? 25 ধারা, আর অন্য 26, কোনো? 27। শোনো আমি বলি, কথাটা বলি। পুলিশ আইনের 25-এ বলছে বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন, তার মানে প্রতিটা বেওয়ারিশ, দাবি নাই সেটা বেওয়ারিশ না, জি স্যার। মালিক নাই সে তাহলে বেওয়ারিশ না, যার ওয়ারিশ নেই সেটা বেওয়ারিশ না। জি স্যার। কি মানেটা কি বলে? বেওয়ারিশ। বেওয়ারিশ সম্পত্তি পেলে পুলিশ কি ব্যবস্থা নেবে শুধুমাত্র পুলিশ আইনের 25-এ বলা আছে। আর এই বেওয়ারিশ দাবিদারবিহীন সম্পত্তি নিষ্পত্তির বিধিবিধান বলা আছে পুলিশের 26 এবং 27 ধারায়। সেখানে অন্য বিধিবিধান কোনো বলে তখন ধারা 26 আসার 27 কোনো যাবো স্যার। সুযোগ, কি বললা? যদি বিধিবিধান আসে তখন আমরা 26 27-এ যাবো, নাহলে যাবো না। 26, 27 তো নিষ্পত্তির বিধান, নিষ্পত্তি করবে আদালত, তুমি তো নিষ্পত্তি করবে না। জি স্যার। যদি কখনো প্রশ্ন আসে বেওয়ারিশ সম্পত্তি পেলে পুলিশ অফিসারের করণীয় কি, বেওয়ারিশ সম্পত্তি নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন, তখন আমরা 25, 26, 27, ঠিক আছে। জি স্যার। আর যদি বলে বেওয়ারিশ সম্পত্তির করণীয় কি, তাহলে আমরা লিখবো। আরেকটা বিষয় আছে, পুলিশ কর্তৃক, পুলিশ কর্তৃক যদি প্রশ্ন কখনো আসে যে চোরাই সম্পত্তি সম্পর্কে পুলিশ কর্তৃক নিষ্পত্তির লক্ষ্যে কি ব্যবস্থা গ্রহণ করতে পারে, বা কোনো চোরাই সম্পত্তি বা অবৈধ কোনো সম্পত্তি নিষ্পত্তির লক্ষ্যে পুলিশ কর্তৃক করণীয় কি, পুলিশ ওটা হেফাজতে নেবেন, সিআরপিসির 523 অনুযায়ী আদালতকে অবহিত করবেন, আর কিছু। ক্লিয়ার? জি যা স্যার। করবে আদালত, তোমার কাম হলো কোর্টকে জানানো, তুমি তো নিষ্পত্তি করতে পারবে না, পারবা? না স্যার। তো মোবারক যারা এগুলো তর্ক করে, মোবারক কি মজনু শাস্তেছ নাকি দায়িত্বে রেখে? স্যার ওই যে সিভিলের ডিউটি করি তো রেখার ডিউটি করি স্যার ওই যে পোশাক আচ্ছা, পরে যায় না স্যার এখানে যাক ভালো সিভিল। হয়েছে। আচ্ছা ভালো হয়েছে, ভালো করে যে ওই আগে কয় যে বাবা আমি তো অনেক ডাবল, মা আমি অনেক ডাবল খাই, কয় বাবা আমার জন্য করে ডাবল নিয়ে আসিস আর কি। তা তুমি এখন ওই সিভিলে দাল বাবা সেজে গেছো আর কি, অসুবিধা নেই, যাও। তো যদি কেউ এরকম চ্যালেঞ্জ করে বসে, তাকে বললো যে ভাই চ্যালেঞ্জ করার দরকার নাই, তুমি কি খাওয়াবো এটা পাও, তুমি যে হারবা এটা শিওর, ঠিক আছে। আর তুমি আমি তো সবাইকে মানে সৎ পথে, মানে সৎ পথে না ভালো পথে আনতে পারবো না। হাজার দেশের না হাজার স্যার। মানুষ যখন পুলিশকে ভালো পথে আনতে পারে নাই, তুমি আমি পারবো না। ওই যে যে গ্রুপ আমাদের একটা আছে পুলিশের যে গ্রুপ, এটা গ্রুপে তোমার সদস্য আছে সবাই, সংস্কার পুলিশ,
এই যে আচ্ছা পুলিশ, স্যার। ওরা কি নিজেরাই লেখে ওরা নিজেরাই জানে না। এবং একজনের ভাষা যদি দেখো তাতে মনে হয় আসলে এরা অশিক্ষিত। এখানে এখানে নিজেরাই প্রমাণ করে। একটা লেখার ধরন তো একটা আছে। এখানে সবাই দেখতেছে, পাবলিকও ভর্তি, এখানে অনেক পাবলিক এখানে ঢুকছে সুযোগে। হ্যাঁ, কার ছবি দিয়ে কে কয় টাকা খাইছে, তুমি কি ভালো? এই যে এখন যে না কথাটা স্যার। বললাম, এই যে আওয়ামী লীগের সরকারের আমলে অনেকে চাকরি চলে গেছে, তারা চুক্তিভিত্তিক নিয়োগ চায়, তা বর্তমানে যারা আছে তারা কি হয়েছে? তারা কি অপরাধ করছে? না স্যার। আপনি তো পেনশন নিয়ে চলে গেছেন, তা আদি যুগেও গেছে, যুগে যুগেই তো চলে গেছে। এনারা যখন ক্ষমতায় ছিল ওনাদের আমলেও তো বিএনপির আমলে অনেক লোকেই অবসরে চলে গেছেন এনাদের কারণে, এই কিছু কিছু লোকের কারণে। এনারা কয়েকজন একখানে বসলেই একটা মিটিং হতো। বুঝতে পারছো? তো আসলে এ, এখন মানে সবাই সুবিধা পাইছে, দেখো না সবাই আন্দোলন করতেছে তত্ত্বাবধায়কের কাছে, মনে করছে তত্ত্বাবধায়ক দয়ার সাগর, সবাইকে দিয়ে দিবে। বুঝছো না? আনসারও জানেন। আর আজকে দেখলাম স্যার রিক্সা গুলো স্যার এই যে 12 দফা না 13 দফা স্যার দাবি দিচ্ছে, এক কাগজ দেখলাম। আচ্ছা, করুক গা, বাদ দাও। তাহলে আমাদের বিষয়টা বুঝতে হবে যে আমাদের প্রশ্নটা কিভাবে আসে, কিভাবে উত্তর দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, পিআরবি 201 প্রশ্ন কিভাবে আসতে পারে স্যার? পিআরবি 201। 251 স্যার, 51। ও, পিআরবি কিভাবে আসতে দুইশো পারে একান্নটা হলো ই স্টেট প্রপার্টি। ই স্টেট প্রপার্টি বলতে কি বোঝেন? বা বা কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি রেখে মারা যান, এই ধরনের সম্পত্তি সংক্রান্ত অফিসার ইনচার্জের করণীয় কি? জি স্যার, অর্থাৎ সঠিক স্যার। কোনো ব্যক্তি যদি ওয়ারিশ ছাড়া কোনো সম্পত্তি রেখে মারা যান, ওখানে মারা যেতে হবে। অর্থাৎ একজন ব্যক্তির সম্পত্তি আছে, সবাই জানে অমুক সম্পত্তি, কিন্তু এই সম্পত্তিগুলো কাউকে দলিল না করে দিয়ে সে মারা গেছে। এই সম্পত্তিগুলো ওয়াকফার বিষয় আছে এখানে। তো পুলিশ অফিসার কি করবেন? অফিসার ইনচার্জ এই সম্পত্তিগুলো হেফাজতে নেবেন। এই জন্য হেফাজতে নেবেন তার ওয়ারিশ না আসা পর্যন্ত। আর এটা হলো বেওয়ারিশ, অর্থাৎ এটার কোনো ওয়ারিশে নাই, মালিককে আমি জানিই না। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। জি তোমাদের স্যার। যেমন একটা প্রশ্ন আসছিল যে ক নামক এটিএসআই পাবনা শহরের অমুক জায়গায় রাত্রিকালীন টহল ডিউটি করাকালে একটি লেগুনা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি আশেপাশের লোকজনকে লেগুনার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে কেউই বলতে পারে না লেগুনাটি কার। তবে অনেকে জানায় দীর্ঘদিন যাবত এই লেগুনাটি এখানে পড়ে আছে। এইরকম ঘটনার ক্ষেত্রে উক্ত টিএসআর করণীয় কি? অনেকে উত্তর দিয়ে দেবে সড়ক পরিবহন রেকর্ড দেবো, এটা করব সেটা করব। কি তাই করবে না মোবারক? স্যার কিন্তু প্রশ্নটা হলো পুলিশ আইনের 25 ধারা। ওই যে মালিক খুঁজে পান নাই, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কেউ বলতে পারে না এটা কার, তাহলে কি করবে পুলিশ? পুলিশ এনে 25 ধারা। আর যারা বুঝবে না তারা কিন্তু বলবে রেখার দিয়ে টেনে নিয়ে যাবো, ডাম্পিং এ পাঠাবো, এই ধারায় জরিমানা করবো নাকি? হ্যাঁ, মালিক যে নাই, জরিমানা করবে কার? স্যার আরে এটা কি বাবা, আবার স্যার এই যে অস্থাবর সম্পত্তি হিসাবে স্যার ইয়ে করা যায়, যেমন জমি জমা হইলে স্থাবর সম্পত্তি আর এই যে অস্থাবর সম্পত্তির ব্যাপারে 251 আর এটার মধ্যে স্যার তফাৎ ঘোড়ার কি? ডিম। 251 আলাদা। 251টা হলো একটা লোক তার সম্পত্তি রেখে মারা গেছেন, আমরা কেউই জানি না এই ময়দানে। সম্পত্তির তার উত্তরাধিকার কে, তার ছেলে পেলে কি, কিছু জানি না। কিন্তু সে লোকটার অনেক সম্পত্তি আছে, তাহলে এই সম্পত্তিগুলো কে খাবে? তখন এই পিআরবি 251 বলছে যে যিনি থানার অফিসার ইনচার্জ থাকবেন ওই সম্পত্তিটা তিনি গিয়ে হেফাজতে নেবেন, নিয়ে আদালতকে অবহিত করবেন যে আদালত, আমি এরকম কিছু সম্পত্তি পেয়েছি, এই সম্পত্তির মধ্যে যে গরু ছাগল থাকে, তাহলে আদালতের নির্দেশে ওসি বিক্রি করে দিতে পারবে। এগুলো পড়ে দেখো, তোমরা তো পড়ো নাই। স্যার, হ্যাঁ, যদি এই যে এরকম প্রশ্ন আসে যে বেয়ারের সম্পত্তি পাইলে টহল ডিউটি করার সময় বেয়ারের সম্পত্তি পাইলে পুলিশ অফিসারের করণীয় কি? এখন 25 এই ধারা, ক্ষেত্রে কি শুধুমাত্র এখানে 25 ধারা, স্যার শুধুমাত্র আমরা কি পুলিশ আইনের 25। 103-2 যে জব্দ করব যে বিস্তারিত কিছু দরকার নাই, আমার ওটা চাই নাই। দিব না স্যার? ওটা চাই নাই, চাইছি কি জানো? তুমি ওখানে ওই কথাটা বলবা যে আমি লিখবো যে পুলিশ আইনের 25 ধারায় উল্লেখ করা আছে বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন কোন সম্পত্তি পেলে পুলিশ তা হেফাজতে নেবেন এবং হেফাজতে নেওয়ার বিষয়টি আদালত থেকে অবহিত করবেন। আমি
টহল ডিউটি করাকালে যদি এরকম কোনো বেওয়ারিশ সম্পত্তি পাই, তাহলে আমি পুলিশ আইনের 25 ধারা অনুসরণ করে এই বেওয়ারিশ সম্পত্তিটি হেফাজতে নেব এবং প্রতিবেদনের মাধ্যমে আদালতকে অবহিত করব। এটাই হলো তোমার সঠিক উত্তর। কি করবো, ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, এই জামা খাবো, ভাত খাবো, কইছি কেন তোমার এগুলো? আমার কথা কি বুঝতে পারছো? যেমন এবারে এএসআই দের প্রশ্ন আসছিল, ক নামক এএসআই সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট ডিউটি করাকালে একটা মোটরসাইকেলকে সিগন্যাল দেন। মোটরসাইকেল আরোহী তার সামনে এসে মোটরসাইকেলটা ফেলে পালিয়ে যান। এখন এএসআই করণীয় কি, মানে পুলিশের করণীয় কি, চেকপোস্ট কর্মকর্তার করণীয় কি? একটা লোক একটা মোটরসাইকেল সিগন্যাল দিয়েছে, সে ফালায় থুয়ে পালাই গেছে। কেউ বলছে চোরাই মাল হিসেবে জব্দ করবো, এ করবো সে করবো, ঘোড়ার ডিম। তুমি তো জানোই না ও মোটরসাইকেলটা কার, তুমি কি জানো? একটা না লোককে স্যার। সিগন্যাল সিগন্যাল তার মানে কি, এটা বেওয়ারিশ হয়ে গেল, এটা ওয়ারিশ নাই। বুঝতে পারছো? তো প্রশ্নগুলো এরকম আসে, যাই হোক, গল্প করে লাভ নেই। আচ্ছা, কোনো পথচারী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে না, যেটা পড়ছি আমরা মিথ্যা পরিচয়, আমরা 57 ধারার বক্তব্য পড়ছি। আপনার ফাঁড়ি এলাকায় দুটি বিজমি, আচ্ছা, আপনি ফাঁড়ির ইনচার্জ, আপনার ফাঁড়ি এলাকায় দুটি দল একই তারিখে একই সময়ে কোনো একটি স্থানে সভা বা সমাবেশ করার জন্য পরিকল্পনা করতেছে। আপনি তাদেরকে প্রতিহত না করলে সেখানে মারাত্মক রকমের গোলযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি ফাঁড়ি ইনচার্জ হিসেবে আপনার করণীয় কি? কি করব, কি করব আমরা? কি কিছু বোঝো না নাজমুল? বিনা বনে গ্রেপ্তার স্যার, সেখানে সরাসরি সিআরপিসির 151 ধারায় বিনা বরণে গ্রেপ্তার করব। ওই ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, 144 ধারা জারি করব। ওর ক্ষমতা আছে একজন টিএসআই বা এটিএসআই এর 144 ধারা জারি করার জন্য, কিন্তু সিআরপিসির 151 ধারায় তিনি গ্রেপ্তার করতে পারেন। এখন কথা হলো, স্যার কয়শো লোককে গ্রেপ্তার করব? আইনে তো বলে নাই যে এতজন হলে গ্রেপ্তার করা যাবে, এতজন হলে গ্রেপ্তার করা যাবে না। প্রশ্নটা কি বুঝতে পারছো? মানে বিষয়টি হলো যে, যদি কোনো পুলিশ অফিসার, ওই যে প্রশ্নে বলা হয়েছে, যদি আপনি তাদেরকে প্রতিহত না করতে পারেন, তাহলে সেখানে মারাত্মক রকমের দাঙ্গা হতে পারে বা গোলযোগ সৃষ্টি হতে পারে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনার করণীয় কি, সরাসরি লিখবা। এরকম ঘটনার ক্ষেত্রে আমি টিএসআই হিসেবে উভয় পক্ষকে সিআরপিসির 151 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করবো। বাস, বিষয়টা ক্লিয়ার? জি স্যার। স্যার বিভিন্ন বইয়ে স্যার বিস্তারিত করে লিখে দিছে স্যার, এরকম যে জিডিতে নোট করবো, তারপরে তাহলে অনেক জায়গা, অনেক যা জিডিতে নোট করবা তুমি। ওই ওই বাথরুম আসলে, বাথরুম যদি বেশি চাপে, তখন আর ওই বদলা নেওয়ার প্রয়োজন নাই, আগে দৌড়ে যে বসো যাতে কাপড় চোপড় নষ্ট না হয়। বুঝতে পারছো? তো ঘটনাটা হলো যে, প্রশ্ন যেটা উত্তর ওইটা দিতে হবে, অন্যরা কি দিল ওটা আমাদের দরকার নেই। আমার কথা যদি তোমার সঠিক বলে মনে না হয়, তুমি বইয়ের সাথে মিলাইয়া দেখবা, তাও যদি মনে না হয় তাহলে তুমি আমার সাথে ক্লাসে বাদ দিবে। বিষয়টা বোঝা গেছে মিথুন? কি মিঠুন, কি আমার কথা বুঝতে পারছো না বোঝো নাই? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। শোনো, তোমার সিএমপি তে আমার অনেক লোকজন প্রমোশন পাইছে, সিএমপি থেকে অনেকগুলো পাইছে। অনেকজন আমার কাছ থেকে পরে প্রমোশন পাইছে, বিশেষ করে এএসআই, সাব ইন্সপেক্টর। মাঝে মাঝে ফোন দেয় এরা বিভিন্ন জায়গায়। আসলে কাজ শেষ হয়ে গেলে তো পুলিশ আর মনে রাখে না, বুঝছো না? সেটাই আর কি, যাও। তাহলে আচ্ছা, এরপরে হলো, আচ্ছা, আচ্ছা, যদি কখনো প্রশ্ন আসে যে নামক পত্রিকার সাংবাদিক, পত্রিকার সাংবাদিক নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রযোজিত মামলার ভিকটিমের ছবি প্রকাশ করলেন, তার অপরাধ কি, কয়ের অপরাধ কি? অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনের
চোদ্দ দুইটা আছে। ধারার মধ্যে 14 ধারার মধ্যে যে বক্তব্যটি দিয়ে আছে, শোনো, ভালো রেজাল্ট করার একটা টেকনিক হলো, যখনই এরকম প্রশ্ন আসবে বইটাকে উল্টাবা। যে নারী শিশুর কথা যেহেতু বলছে, আমি নারী শিশুর ধারাটা একটু পড়ে দেখি, তাতে হয়তো তোমার 3 মিনিট যাবে, আন্দাজি একটা মাইরে দিবা না। বিষয়টা কি বুঝতে পারছো? তুমি জি সুন্দর স্যার। করে পড়ে দেখলা যে হ্যাঁ এই ধারার সাথে এই প্রশ্নের উত্তর মিল খেয়েছে, সুন্দর করে লিখে দাও, তখন তুমি ভালো মার্ক পাও। তো অনেকে মনে করবে এটা আবার কি করবো, এটা কোথায় যাব, শিশু আইনে যাব না কোথায় যাব, কি করব, এরকম ভেজাল। আবার অনেক সময় এই প্রশ্নটা তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য আসতে পারে, যে কনামক পত্রিকার সাংবাদিক নারী ও শিশু নির্যাতন দমনের রুজুকৃত মামলার আসামির ছবি প্রকাশ করলেন। আসামির ছবি প্রকাশ করা আইনি অপরাধ। এখন তুমি মনে করছো এটাও মনে হয় অপরাধ। অনেকেই 14 ধারা লিখে টেকে দিয়া শাস্তি মাস্তি তার এত বছর সাজা হবে দিয়া, লাল কালি দিয়ে কি সুন্দর মার্ক করে দিয়ে আসছে যে স্যার এটা হয়ে গেছে, কিন্তু আসলে হয়নি। আমার কথা কি বুঝতে পারছো রাসেল? জি স্যার। কি ওয়াসিকুল? স্যার স্যার নিষেধ করা ঠিক ওয়াসিকুল কি? কথা কয় না কেন? ওয়াসিকুলের কি ঘটনা? ওয়াসিকুল নাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। তোমার প্রমোশনের কথাটা শোনাও না কেন, কি ব্যাপার? না নাই স্যার, কোনো তো খবর পাতে পাচ্ছি না স্যার। এখন তো সব পোস্টিং এবং এ নিয়ে ব্যস্ত স্যার। অনেকের প্রমোশন হয়েছে তো, আমার জানাইছে, ঝালকাঠির কারা কারা জানি আমার জানাইছে তো। না, আউয়ালের 44টা মনে বন্ধু। হয় আউয়ালের মনে হয় প্রমোশন হয়েছে, তাই না? জি স্যার, আবুলের পোস্টিং প্রমোশন হয়েছে স্যার, 44টা বন্ধু হয়েছে স্যার। 44 হলে তো তোমার সাথে বেশ কয়েকজন চলে গেছে। জি স্যার, চলে গেছে স্যার। যাক, আমাদের প্লেয়ার নিয়েছে 58 পর্যন্ত নিচে স্যার, কিন্তু এই যে গেম জামের জন্য তোমার নিচে নেয় হচ্ছে। নাই? তোমার নেয় নাই? নিচে স্যার, আমার তো 46 স্যার, 58 পর্যন্ত নিচে স্যার। আরে কি কয় না কয়, খাওয়াও তাড়াতাড়ি একটা খাবার দাবার দিও, তুমি অনলাইনে খাবার ছেড়ে দিবা। জি স্যার, জি স্যার, অবশ্যই স্যার। যাক, এই যে দেখো, এটা হলো একটা ছাত্রের নমুনা, পড়ার ইচ্ছা, তার ক্লিয়ারেন্স নিছে। সে যদি এখন ওই ধান্দায় পড়ে থাকে, ইনকেস যদি তার প্রমোশনটা না হয় কোনো কারণে, দেশের কোনো সমস্যার কারণে, যে না এবছর আর প্রমোশন দেওয়া যাবে না, এদিকে হারাবে ওদিকে হারাবে। আমার কথা কি বুঝতে পারছো নাজমুল? জি স্যার। জি স্যার। যার ক্লিয়ারেন্স নিছে প্রমোশন হয়ে যাবে। অন্যরা কি করতো? ওই ঠ্যাং উপরে দিয়ে ঘুমাইতেছে, আমার তো দারগা দারগা ভাব হয়ে গেছে নাকি। ওই যে ওই স্যার গ্রুপে না হওয়া দেখলাম। পর্যন্ত না হওয়া পর্যন্ত স্যার হাল ছাড়া যাবে না স্যার। হ্যাঁ, এটাই হলো একজন ছাত্রের গুণ। যেমন ওই যে গ্রুপ পুলিশের ওই যে সংস্কার গ্রুপে দেখলাম সার্জেন্টরা তদন্ত করতে চাচ্ছে, মামলা তদন্ত কেন পারবে না। তো ওখানে আবার দেখলাম কনস্টেবলরা দেখছে যে এটিএসআই এরা সহকারী সার্জেন্ট হইতে চায়, আপনারা সেটা মানেন না কেন? এটা বাস্তব বুঝতে ঘটনা পারছো? স্যার, বাস্তব স্যার এটা। উত্তর দেয় নাই, যাক, লিমিট। তাহলে আমরা যে বিষয়টা দেখলাম এখানে, যে টেকনিকটা হলো বড় জিনিস। তাই এখানে যে কথাটা বলছে যে নারী ও শিশু নির্যাতন দমনে রুজুকৃত মামলার যে ভিকটিম আছে, নারী অথবা শিশু, তার ছবি প্রকাশ করা আইনত অপরাধ। যদি কোনো পত্রিকার সাংবাদিক করে, তাহলে সে পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে এই আইনের 14(2) ধারা অনুযায়ী, তাই না? কি জি ইকবাল? স্যার। আচ্ছা, অর্থাৎ জি স্যার। 14 বলা আছে যে প্রকাশ করা যাবে না, আর 14(2) বলছে যদি কেউ প্রকাশ করে তার শাস্তির কথা বলা হয়েছে, এই তো নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, যথাযথ নিয়ম পালন করে স্যার প্রকাশ করলে তো আর অপরাধ নাই স্যার। কোনো ধরনের সুযোগে নেই, কোনো নিয়ম কানুন নেই, প্রকাশ করাই যাবে না। একজন পুলিশ কর্মকর্তা কখন মোটরযানের কাগজপত্র আটক করতে পারেন? এটা কোন ধারা? 111 ধারা স্যার। 111 স্যার। 111। কি কারণে পারেন? স্যার যদি দেখে, যে পর্যালোচনা করে দেখে যদি জাল বা ভুয়া, সেক্ষেত্রে সেক্ষেত্রে পারে স্যার। গুড। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে পুলিশ কি ঘটনাস্থলে কোন যানবাহনের চালকের জরিমানা করতে পারেন? জি স্যার স্যার, পারে সর্বপ্রথম স্যার। 113 ধারা স্যার। স্যার 113 লাগবে স্যার। কত ধারায়? 100? 113 ধারা স্যার সর্বপ্রথম। 113 এগুলো মনে রাখবা।
এগুলা বুঝবা, 113, 112, 111, এই অল্প একটু ডাইনে বামে গেলে কিন্তু গেছে গা। হাত এই ধরে জন্য রাখা যাবে না। তাড়াহুড়া করা যাবে না, মনের মধ্যে আত্মবিশ্বাস রেখে প্রশ্নটা সুন্দর করে পড়ে তারপর উত্তর দিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। কর্মমুখ পুলিশ অফিসার নতুন আমদানি করা একটি গাড়ি রেজিস্ট্রেশন ছাড়াই চালিয়ে সরকারি কাজে নিয়োজিত হন। এক্ষেত্রে পুলিশ অফিসারের অপরাধ হবে কিনা ব্যাখ্যা দিন। অর্থাৎ একজন পুলিশ অফিসার রেজিস্ট্রেশন বিহীন একটা মোটরসাইকেল নিয়ে সরকারি ডিউটিতে মোতায়েন হন। এই ধরনের অপরাধের ক্ষেত্রে উক্ত পুলিশ অফিসারের কোনো অপরাধ হবে কিনা এই ধরনের ঘটনার ক্ষেত্রে? সড়ক পরিবহনের 72 ধারা অপরাধ হবে স্যার। 16 ধারা 3 ধারা বিধান লঙ্ঘন করে 72 ধারা শাস্তিযোগ্য অপরাধ করে গণ্য এখানে হবে। ওইভাবে লেখলে হবে না নাজমুল। এখানে আবার ভুলে কেউ 7 ধারা 29 ধারা দিও না, ছাগলের মতো। এখানে বলতেছে পুলিশ হোক আর পাবলিক হোক, রেজিস্ট্রেশন বিহীন কোনো যানবাহন চালনা করা যাইবে চালাতে না। পারবে না। তাহলে আমরা কি লিখবো? যে সড়ক পরিবহন আইনের 16 ধারায় উল্লেখ করা আছে রেজিস্ট্রেশন বিহীন কোনো যানবাহন চালনা করা যাইবে না বা যাবে না। পাবলিক প্লেসে ব্যবহার করা যাবে না। আলোচ্য প্রশ্নে কর্মমুখ পুলিশ অফিসার তিনি রেজিস্ট্রেশন বিহীন একখানা মোটরসাইকেল নিয়ে সরকারি ডিউটিতে মোতায়েন হওয়ায় তিনি সড়ক পরিবহন আইন 2018 এর 72 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর এখানে তো সাল না দিই স্যার, তাহলে হবে না স্যার? আর সড়ক সাল পরিবহন মাল আইন না অনুসারে। দেওয়া নাই, 72 লিখতে হবে। জি প্রথমে স্যার। গাইতে হবে যে 16 ধারায় কি বলা আছে, এরপরে 16 ধারা সে লঙ্ঘন করেছে। সেখানে কিন্তু বলে নাই যে পুলিশের রেজিস্ট্রেশন লাগবে না, তা কিন্তু বলে নাই। লঙ্ঘন করা তো 72 শাস্তি করতে হবে স্যার। হ্যাঁ, তো ওই কথাটা বলছিলাম না যে গার্মেন্টস এর মেয়ে ঘরে সাজুগুজু করে উপস্থাপন না করলে কেউ বিয়ে করতে চায় না। বুঝতে পারছো? তোমরা পরীক্ষা দিতে যাবা একটু সাজুগুজু করে, অর্থাৎ সুন্দর করে লিখলে ভালো নাম্বার পাবো, নইলে বিপদে পড়বো। তো আমার বিশ্বাস যারা আমার ক্লাস করছে এরা আটকিবে না। কি রাকিব? ইনশাল্লাহ স্যার, সবাই পারবে স্যার। রাকিব না, আল্লাহ ভরসা রাকিবের স্যার। রাকিবের আবার সমস্যা আছে। রাকিব এখন চিন্তা করতেছে কেন আগে ক্লাস করতে আসলাম না, নাকি রাকিব? এটা স্যার চিন্তা করি স্যার। আরেকটা জিনিস স্যার, এই বই কমপ্লিট করলে কি স্যার ইনশাল্লাহ আমরা মোটামুটি হবে স্যার মোটামুটি। তোমাদের যেহেতু বই দেখে পরীক্ষা, তোমাদের মাথার যদি তুমি মনে করো যে না স্যার আগের থেকে আমাদের মাথার মগজ খুলে গেছে বা আমাদের মাথার জটটা খুলে গেছে, আমরা এখন যেহেতু কোনো ধরনের প্রশ্ন আসলে মোটামুটি বুঝতে পারি, তাহলে পারবা। আগে তোমার মাথার জটটা খুলতে হবে। আমার কথা হলো স্যার, এই যে স্যার সিকোর সিকোর যে স্যার, আমি এখন সিকোরই পড়ি স্যার, অন্য গাইড তো সেরকম পড়ি না এখন কোনটাই। আমার শোনো, আমার বইয়ে যেগুলো আছে এগুলো তো আছেই, কিন্তু এর বাইরেও তো কিছু কিছু প্রশ্ন ঘুরে আসবে। হুবহু তো বইয়ের মতো প্রশ্ন দিবে না। না স্যার। ধারা তো এর বাইরে আসার সুযোগ নেই, কিন্তু হুবহু তো আর এরকম মানে গাইডে যেভাবে আছে প্রশ্ন তো এভাবে আসবে না। বিষয়টা কি বুঝতে পারছো? যেভাবে আসুক স্যার বুঝতে পারবো স্যার প্রশ্ন, কিন্তু এটি পড়লে যদি মানে কমপ্লিট করা যায় স্যার, তাহলে অন্য বই আজকে হাত দেবো না আর কি। এর বাইরে আর কিছু নাইও। তোমাদেরকে আমি কথা বলি, তোমরা যারা আছো কিংবা যারা আমার ভিডিও শুনবে, যেহেতু ইউটিউবে দেয়া থাকে অনেকেই এখন দেখে, এটা তাদের উপকার হচ্ছে। তো আমি ইউটিউবে যেহেতু থাকে সবগুলো, একটা কথা বলিনি, সেটা হলো যে আমার এই ছোট্ট বইটাতে যেগুলো প্রশ্ন এবং উত্তর লেখা আছে, বড় বড় বইয়ের সাথে মিলে দেখবা তার চেয়ে আমারটাতে ভালো লেখা আছে, এটা নিজেই দাবি করি। আমারটার সাথে মিলবে মূল বইয়ের। আচ্ছা, তাদের বিষয়টা হলো একই প্রশ্নের উত্তর 8 বার আছে, আর আমার ওখানে একই প্রশ্নের উত্তর আছে 1 বার। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। সঠিক স্যার। এই জন্য আমারটা ছোট হয়ে গেছে। তা আমি যদি 8 বার দিতাম তাহলে এরকম মোটা হতো, তখন মানুষে মনে করতো এটার ভিতরে মানে অনেক কিছু আছে। তো আমি এরপরে দেখবা সেখানে কিছু প্রশ্ন দিয়ে রাখছে, আবার লেফট রাইট, গরুর ইংরেজি কি ছাগলের ইংরেজি কি এগুলো আবার দিয়ে রাখছে। তো সেখানে বইটা হয়ে গেছে উৎসাহ। বুঝতে পারছো? তো ওই জায়গাতে আমাদের বইগুলো আমরা একটু মাইর খাই। তো এটা ভিতরে না ঢুকলে এটা সম্পর্কে বুঝতে পারবেন এটাতে কি আছে। কি রাখিব, আমি কি ঠিক কথা বলছি? সঠিক স্যার। যাই হোক, তো আমাদের মোটামুটি আমরা বুঝলাম। আর কিছু আপাতত আজকে নাই, কালকে আমরা আবার আলোচনা করব। কারো কিছু বলার থাকলে বলতে পারো, কারো কিছু জানার থাকলে বলতে পারো। স্যার অনেক গাইডে ওই যে প্রতিটার যে প্রশ্নটা দেখলাম স্যার, আসলে আইনটা তো এক একজন এক এক রকম ডিসিশন করে। গণ উপদ্রবের ভিতরে দেখছি অনেকেই
মানে শোনো, বলতেছে। একটা কথা বলি, যদি কখনো প্রশ্ন তোমার আসে যে আপনি ফাঁড়ির একজন টিএসআই বা আপনি একজন পুলিশ অফিসার, আপনি জানতে পারলেন একজন নারী তার বাসায়, হ্যাঁ, বাসায় দেহ ব্যবসা করছেন, সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনি 290 আসবে। কিন্তু যে নারী সরাসরি এসে বললো স্যার আমি পতিতা, তুমি তো তাকে কিছু করতে পারবে না। না স্যার। বিষয়টা কি বুঝতে পারছো? জি জি স্যার। তারপরে একজন গার্মেন্টস কর্মী, তুমি তাকে ওই পতিতার সন্দেহে চালান দিলা, তা তো, কারণ প্রশ্নেই বলা আছে সে গার্মেন্টস কর্মী, তোমার প্রশ্নের মধ্যে বলা আছে গার্মেন্টস কর্মী, তা তুমি তাকে সন্দেহ করো কিভাবে? বিষয়টা কি ক্লিয়ার? জি জি। জি স্যার। অর্থাৎ তোমার মেধাটা যাচাইয়ের জন্য প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে। তো তুমি টহল ডিউটি করতেছো, একজন নারী এসে বললো, জিজ্ঞাসা করলে তুমি কি করো, বলো যে স্যার আমি তো দেহ ব্যবসা করি, তাহলে তুমি তাকে কি চালান দিতে পারবা? আইনে কি কোথাও বলা আছে কেউ যদি নিজেকে দেহ ব্যবসা হিসেবে পরিচয় দেয় গ্রেপ্তার করা যাবে? 290 দ্বারা হলো 268 থেকে 289, অর্থাৎ 268 বলা আছে গণ উপদ্রব, 268 ধারা হলো গণ উপদ্রব, 289 ধারায় গণ উপদ্রবের শেষ বলছে। 268 থেকে 290 বলতেছে 268 থেকে 289 পর্যন্ত যে সকল অপরাধের কথা বলা হয়েছে, এ ব্যতীত যদি কোনো কিছু বাদ পড়ে যায়, এ ব্যতীত যদি কোনো কিছু বাদ পড়ে যায় যেটা এখানে উল্লেখ করা হয় নাই, সেই অপরাধের শাস্তির কথা বলা হয়েছে 290। বিষয়টা 290 ক্লিয়ার স্যার। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তুমি তাকে কিভাবে বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারো? 54 ধারার কি কোথাও বলা আছে যে যদি কেউ দেহ ব্যবসা করার জন্য ঘোরাফেরা করে? দেহ ব্যবসা করা তো আমলযোগ্য অপরাধ না, ধর্ষণ করা আমলযোগ্য অপরাধ। এই জিনিসগুলো শোনো, যারা ক্লাস করবে তাদেরকে বোঝানো যায়, যারা ক্লাস করবে না তাকে তো এভাবে বোঝানো যাবে না। বিষয়টা বুঝতে পারছো রাসেল? জি স্যার। যাক, আর কারো কিছু বলার আছে তোমাদের? স্যার, হ্যাঁ বলো। আত্মহত্যার সংবাদ পেলে পুলিশ অফিসার করণীয় কি, কিভাবে নেবো স্যার? আচ্ছা, যদি যদি কখনো প্রশ্ন আসে যে আপনি ফাঁড়ির ইনচার্জ, আপনি জানতে পারলেন আপনার ফাঁড়ি এলাকায় একজন ব্যক্তি আত্মহত্যা করেছে, ফাঁড়ির ইনচার্জ, র্যাঙ্কের কথা কিন্তু বলা হয়নি, তখন তোমার কথা কি হবে জানো? যে আমি উক্ত সংবাদের বিষয়টি সংক্রান্তে ফাঁড়িতে রক্ষিত ডায়েরিতে নোট করে মৃতদেহটি যেখানে আছে সেখানে যাব এবং মৃতদেহটির সিআরপিসির 174 এবং পিআরবি 299 বিধি অনুযায়ী সুরতাল প্রতিবেদন প্রস্তুত করে হাসপাতাল মর্গে পাঠাবো, এবং এই আত্মহত্যা সম্পর্কে বিষয়ে থানায় একখানা অপমৃত্যু মামলা রুজুর বুঝতে পারবো জন্য স্যার, প্রতিবেদন অভিযোগ আপনার দায়ের করব। প্রতিবেদন। কারণ ওখানে তোমার র্যাঙ্কের কথা বলা নেই। আর যদি বলা থাকে আপনি এটিএস এ শুনতে পারলেন, তাহলে কথা ওইটাই যে আমি সেখানে যাব, মৃতদেহটি যেখানে আছে সেখান থেকে যাতে মৃতদেহটি কেউ নামাতে না পারে বা কিংবা কোনো আলামত নষ্ট না হয়, সেখানে আমি মৃতদেহটি পাহারা দিয়ে রাখবো। এরপর থানা অফিসার ইনচার্জকে বিষয়টি জানাবো, থানা থেকে পুলিশ আসা মাত্রই তিনি যে সকল দায়িত্ব পালন করবেন তার কাজে আমি সাহায্য সহযোগিতা করব, এবং ফাঁড়িতে এসে আমি কি কি কাজ করলাম সেগুলো নোট করে রাখবো। বিষয়টা ক্লিয়ার? স্যার জি ক্লিয়ার স্যার। স্যার। যখন র্যাঙ্কের কথা বলবে তখন তুমি তো সীমিত হয়ে গেলা, আর যখন বলবে আপনি একজন পুলিশ অফিসার, কোনো র্যাঙ্কের কথা বলেনি, তখন কিন্তু তোমার এই সুরতাল প্রতিবেদন প্রস্তুত করার ক্ষমতা আছে। বিষয়টা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। শোনো, এখন কথা বলি, আইনের আলোকে অনেক কিছু, আইনে কথা বলে নাই একজন নায়ক সেও থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারবেন। বলছে কনস্টেবল পদের উপরে, তাহলে নায়ক কি তার নায়ক উপরে? পদে। জি স্যার। নায়ক কি তার উপরে? জি স্যার। আর্ম ব্রাঞ্চের ইন্সপেক্টর কেন থানার ওসি হতে পারবে না? কোথায় বলা আছে? সিআরপিসি বলা আছে কোথাও? না স্যার। এএসপি কেন ওসি হতে পারবে না? ওই যে পিআরবি 201 এবং সিআরপিসির 551-তে বলা আছে যে অফিসার ইনচার্জ যে সকল দায়িত্ব পালন করেন, অফিসার ইনচার্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তার অবর্তমানে সে দায়িত্ব পালন করতে পারবেন। সেটা বুঝো নাই? তো এই জন্য জি তো স্যার। তারা বলছে যে আমরা এএসপি রা ওসি হব, মানে সবাই ওসি হইতে চায়, কিন্তু এই যে এখন যে পরিস্থিতি শুরু হয়েছে এতে আর ওসি হইতে চাইতো না, কারণ বেশিরভাগ ওসির বিরুদ্ধে এখন মার্ডার কেস হবে, বেশিরভাগ ওসির বিরুদ্ধে মাপ নেই। জেল খাটতে খাটতে পড়ানো যাবে। একেবারে যা কামাইছে জীবনে সবগুলো লাটার ফাটার। যাক, আর কিছু বলার আছে? সামেদুল কোথায় আমাদের? স্যার
হ্যাঁ বলো ভাই। যেগুলো স্যার মামলা হয়েছে সেগুলো তো মনে হয়, আমার মনে হয় যে চাকরি থাকবে না, বা তাদের তো মনে হয় জেল খাটা লাগবে স্যার, নাকি প্রমাণ হইল আদালতে? অ্যারেস্ট তো হবেই, অ্যারেস্ট তো হবেই। এখন চাকরির বিষয়টা হলো অন্যরকম। চাকরির বিষয়টা হলো তাদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ আসছে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে যেহেতু রেগুলার মামলা, সেহেতু বলা যায় না কি আছে তাদের ভাগ্যে। বুঝতে পারছো? যাক, আর কারো কিছু ভাই, এখানে ওরাও অনেকে জড়িত হবে, কিছু বলার নেই। আর কিছু বলার আছে বলবা? না স্যার। আহ মিথুন, কিছু বলবা তুমি? আমাদের ক্লাসে আসলে আজকে প্রথম। আমাদের ক্লাস সম্পর্কে তোমার কিছু বলার আছে? স্যার আমার অনেক ভালো লাগছে স্যার। আমি স্যার যতদিন পরীক্ষা হয় না ততদিন স্যার নিয়মিত ক্লাস করার চেষ্টা করবো স্যার। আচ্ছা ঠিক আছে, ওই আমাদের কিছু দান খয়রাত আছে, দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওই সামেদুলের কাছে দিয়ে দিও, আমাদের যে কয় টাকা দেয় সামেদুলে এগুলো ইয়া করে। ঠিক আছে স্যার। তো ঠিক আছে, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। আর সবাই ইউটিউবে তোমাদের ভিডিওটা দেখবা, মন্তব্য থাকলে মন্তব্য লেখবা।